ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন মানুষ। অফিস ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম শুরু। বাস ট্রেন লঞ্চে ঢাকামুখী স্রোত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আজ। আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্নাকে আনা হচ্ছে আদালতে। হাওয়ায় মৃত্যুর সংখ্যা কমে আসছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু চিকিৎসা উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে চিকিৎসক। এবার পেট্রোল অকটেন কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা। মধ্যরাতে কার্যকর, ডিজেল আগের দামে। বাজেটে ফিরছে কালো টাকা সাদা করার সুযোগ। খাটাতে হবে আবাসন খাতে, এটা দুর্নীতির সহায়ক বলছে অর্থনীতিবিদরা। লোকসানের সংখ্যায় চামড়া শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ঋণ নির্ভরতা বিপর্যয়ের কারণ বলছেন বিশ্লেষকরা। এবং বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রাজিল ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে পানামাকে। ফিনল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে জার্মানি। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমার্শন ঢাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ। সংবাদ সকালে শুনছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সাথে থাকছে আমি অতসী সেন। এবারে বিস্তারিত। ঈদের ছুটি শেষ, কর্মস্থলে ফিরছেন মানুষ, যোগ দিচ্ছেন কাজে। ছুটি শেষে বাস ট্রেন ও লঞ্চে এখন ঢাকামুখী মানুষের স্রোত। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সূক্ষ্ম স্মৃতি নিয়ে আবারও জীবিকায় মনোযোগ দেবেন তারা। নারীর টানে বাড়ি ফেরা মানুষের স্রোত এবার উল্টোমুখী। ঈদের ছুটি শেষে চেনা ব্যস্ততায় ফিরছে ঢাকা। রোববার সকাল থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আসছে একের পর এক দূরপাল্লার বাস। 3:30 মতো বাজে আর কি, 8টায় রওনা দিই। কষ্ট তো অবশ্যই, পরিবার ছাড়া কর্মস্থলে আসছে। রাস্তায় কোনো জাম নেই, গাড়ির সার্ভিস খুব ভালো দিচ্ছে। বেশি সময় লাগে না, রাস্তা ক্লিয়ারই ছিল। যতক্ষণ যে বাড়াতে যাই আজকে সেই বাড়াতে আসছে। এক জায়গায় দাঁড়ায়নি গাড়ি, শুধুমাত্র তেল পাম্পে ছাড়া আর কোথাও দাঁড়ায়নি। এবারের ঈদ ফিরতি যাত্রায় স্বস্তিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। পদ্মা সেতু দিয়ে কোনো ধরনের যানজট বা বিড়ম্বনা ছাড়াই রাজধানীতে ফিরছেন তারা। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটেও নেই বাড়তি চাপ। যাত্রীদের নিরাপদ পারাপারে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ সচল রাখার পাশাপাশি তৎপর প্রশাসন ও জেলা পুলিশের বিশেষ টহল দল। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা যায় বরিশালের লঞ্চঘাট ও দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে। দুপুরের পর থেকেই ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এদিকে ঝালকাঠি ও বরিশালে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। আগে সে ১০০ টাকা ৫০ টাকা বেশি। আগে মূলত ৯০০ টাকা ছিল, এখন ১০০ টাকা বাড়তি। উনি আগে গেছে তেলের দাম বাড়ার আগে ৩৫০ টাকা ৪০০ হয়ে গেছে, আর এখন যে কোম্পানি ভাড়া করছে মাগুরার ৪৫০, ওইটাই আমরা নিতেছি। কমলাপুরে দেখা যায় ফিরতি যাত্রীর ভিড়। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন নানা পেশার মানুষ। আবার উল্টো পথের যাত্রীও দেখা গেছে রেল স্টেশনে। তেজগাঁও স্টেশনে বগি লাইনচ্যুত হয়েছে, এই জন্য আমাদের প্রায় ২ ঘন্টা লেট হয়েছে। একটা দুর্ঘটনা হয়েছে এবং এই দুর্ঘটনার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। ছুটি শেষে ঢাকামুখী মানুষের চিত্র দেখবো। ঢাকা রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, কেমন দেখছেন ঢাকামুখী মানুষের চাপ, জানাবেন। অতসী, আপনি যেমনটি বলছিলেন, আমি সকাল থেকেই কিন্তু লঞ্চ এবং বাস যাত্রীদের খবর জানাচ্ছিলাম। এবার রেল স্টেশন কমলাপুরে রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি ট্রেন এসেছে এবং সেখান থেকে যাত্রীরা নামছেন। ঈদের যে যাত্রা ছিল তাদের ঈদ ভাগাভাগি করতে আনন্দের সাথেই তারা গ্রামে গিয়েছিলেন এবং একই সাথে কিন্তু গ্রাম থেকে তারা আনন্দের সাথেই ফিরছেন। তেমন ভোগান্তি কিন্তু তারা দেখতে পাচ্ছি না এবং তারাও বলছেন যে কোনো ধরনের ভোগান্তি ছাড়া এবারের ঈদ যাত্রায় তারা গিয়েছেন এবং আবার ঢাকায় ফিরছেন। কর্মব্যস্ত জীবনের কারণেই ফিরতে হচ্ছে তাদের, তারা ফিরছেন। এরই মধ্যে বেশ কয়েকটি ট্রেন আসলে এসেছে এবং এই কমলাপুর স্টেশনে এসে দাঁড়িয়েছেন এবং সেগুলো যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অল্প কিছু
হয়তো শিডিউল বিপর্যয় থাকলেও তেমন ধরনের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। একই সাথে ট্রেনের মধ্যে কিন্তু এখনও যে গাদাগাদির যে সিস্টেমটি রয়েছে সেটিও কিন্তু দেখা যায়নি। অর্থাৎ 7 দিনের ছুটি শেষে মানুষ ঘরে ফেরা শুরু করেছে, ঘর থেকে ঢাকায় ফেরা শুরু করেছে এবং কর্মস্থলে যোগ দেওয়া শুরু করেছে আজকে থেকে। এর মধ্যে কিছু কিছু মানুষ আসছেন আজকে এবং এবারই যাত্রা কিন্তু অতিবাহিত হচ্ছে এবং হয়ে যাচ্ছে। একই সাথে আমরা জানিয়ে রাখি যে ট্রেনের বিভিন্ন যারা টিকিট ছাড়া এসেছেন তাদেরকে কিন্তু প্রবেশপথের বাইরে প্রবেশ করার আগেই কিন্তু তারা চেক করছেন। আরএনবি যারা রয়েছেন, রেলওয়ে নিরাপত্তা কর্মী এবং রেলের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু চেক করছেন এবং অসঙ্গতি থাকলে তারা আমাদেরকে বলে দিচ্ছেন। একই সাথে জানিয়ে রাখি যে আমরা যদি একটু আপনার সাথে কথা বলতে চাই, যারা টিকিট ছাড়া যেসব যাত্রী আসছে তাদের জন্য আপনারা কি ব্যবস্থা করছেন? আচ্ছা, সেটা যদি বিনা টিকিটের যাত্রী পাওয়া যায় সেক্ষেত্রে বাংলাদেশ রেলের যে আইন রয়েছে, অর্থাৎ বিনা টিকিটে আসলে যে ভাড়া জরিমানা আমরা সেটা আদায় করে ডকুমেন্ট তার হাতে দিয়ে দিই। যেমনটি শুনছিলেন, যেসব যাত্রীরা এই যাত্রায় বিনা টিকিটে যাত্রা করেছেন এবং তাদেরকে কিন্তু এই স্টেশনের ভিতরেই কিন্তু আটকে রাখা হচ্ছে এবং তাদেরকে জরিমানাতে সরকারি যে সিস্টেম রয়েছে জরিমানা করে নিজ নিজ গন্তব্যের যে টিকিট ছিল সেই টিকিট সমপরিমাণ টিকিট নিয়েই কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে। আমি যদি জানি অতসী যে এবারের রেল যাত্রায় কিন্তু যেমন ঈদ যাত্রায় ঘর ফেরা মানুষেরও যেমন ভোগান্তি ছিল না, আবার ফেরা ঘর থেকে ঢাকায় ফেরা মানুষেরও কিন্তু তেমন ভোগান্তি এখনও চোখে পড়েনি অতসী। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রা মানুষের ফেরার গল্প। ইদ্রিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকামুখী মানুষের ঘরে ফেরার চিত্র সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইদ্রিস। দর্শক, ফিরতি যাত্রার আরো চিত্র দেখবো আমরা। ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিচুর রহমান, আমরা যুক্ত হচ্ছি। আনিচুর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ফিরতি যাত্রার ভিড় কেমন দেখছেন জানাবেন। মোড়ে যে গোল্ডেন লাইন কাউন্টার রয়েছে, এখানে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যাত্রীদের কিন্তু রয়েছে। বিশেষ করে গত যে দীর্ঘ এক সপ্তাহ ছুটি শেষে কিন্তু যাত্রীরা এই তাদের ঢাকা প্রিয়জন বা তাদের আত্মীয় স্বজন সবাই সাথে ঈদ কাটিয়ে কিন্তু তারা কিছুটা কষ্ট হলেও কিন্তু তারা এই ঢাকামুখী হতে শুরু করেছে। আমরা গতকালকে রাত থেকে কিন্তু লক্ষ্য করেছি যে এই তারা কর্মজীবী যারা রয়েছেন তারা কিন্তু তারা ঢাকামুখী হতে শুরু করেছে। বিশেষ করে এই যানবাহনের যারা যাত্রীরা রয়েছে তারা আমাদেরকে যেমনটি বলছেন যে তারা প্রিয়জনদের সাথে তাদের এই দীর্ঘ ছুটি কাটিয়ে কিন্তু তারা বেশ আনন্দ উপভোগ। আনিচুর, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকামুখী মানুষের খবর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনিচুর। নৌপথের খবর জানাতে রাজবাড়ী থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। যুক্ত হচ্ছে মেহেদি, ফিরতি যাত্রায় নৌপথে কেমন ভিড় দেখছেন জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি আপনারা জানেন যে সরকার এই ঈদুল আজহা উপলক্ষে 7 দিনে যে ছুটি ঘোষণা করেছে, এটি 31 তারিখ পর্যন্ত এই ছুটিটি শেষ হয় এবং আজকে থেকে সরকারের সকল অফিস আদালত কিন্তু খোলা রয়েছে। ঈদ উদযাপনকে কেন্দ্র করে যে সমস্ত মানুষ যারা গ্রামের বাড়িতে এসেছিল তারা কিন্তু ইতিমধ্যে ফিরতে শুরু করেছে। আমি এই মুহূর্তে আছি দেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের রাজধানী ঢাকার সাথে যোগাযোগের যে অন্যতম নৌপথ দৌলতদিয়া ঘাট এলাকায়। সকাল থেকে আমরা ঘাট এলাকায় এসে যাত্রী এবং যানবাহনের খুব বেশি একটা চাপ আমরা লক্ষ্য করিনি। একাধিক যাত্রীর সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি বলেছে যে অনেকটা ভোগান্তি ছাড়াই তারা এই ঈদ উপলক্ষে তারা বাড়িতে পৌঁছাতে পেরেছে এবং ভোগান্তিহীনভাবেই কিন্তু তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পেরেছে। তবে কয়েকজন যাত্রী আমাদেরকে একটু অভিযোগ করে বলেছে যে অতিরিক্ত যে ভাড়া, কিছু কিছু পরিবহন তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তো এবারের যে ঈদযাত্রা, এই ঈদযাত্রা স্বস্তি করার লক্ষ্যে ঘাট কর্তৃপক্ষ 16টি ফেরি এবং 20টি লঞ্চের মাধ্যমে যাত্রী এবং যানবাহন পারাপারের যে ব্যবস্থা করেছে এবং ঘাট এলাকায় আমরা সকাল থেকে এসে কিন্তু কোনো ভোগান্তির চিত্র আমরা লক্ষ্য করিনি। তো এই ছিল আমার কাছ থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে ঘরমুখী কর্মস্থলে ফেরা মানুষের সবশেষ। আপনাকে দর্শক, ঈদের ফিরতি যাত্রার খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।
ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। দর্শক ফিরতি যাত্রার আরো চিত্র দেখবো আমরা। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ। আমরা যুক্ত হচ্ছি জামালের সাথে। জামাল, ফিরতি যাত্রায় ভিড় কেমন দেখছেন জানাবেন? অতসী 25 মে কিন্তু শুরু হয়েছিল যে সরকারি ছুটি ঈদুল আজহা উপলক্ষে। সেই ছুটি শেষ করে কিন্তু ঢাকার কর্মস্থলে লালমনিরহাটের মানুষজন ফিরতে শুরু করেছে। তবে ফেরার পথে নানা ভোগান্তির চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা রয়েছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এবং এই রেলওয়ে স্টেশন থেকে সকাল 10টায় কিন্তু লালমনিরহাট এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ট্রেনটি কিন্তু 4 ঘন্টারও বেশি সময় আসলে দেরিতে ছাড়বে। এভাবেই কিন্তু প্রত্যেকটি ট্রেন এই লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে 4 থেকে 5 ঘন্টা, অনেক সময় 6 ঘন্টারও বেশি সময় দেরিতে ছাড়ছে, যার কারণে কিন্তু যারা ঢাকা ফিরছে কর্মের টানে সেই মানুষগুলো কিন্তু নানা রকম ভোগান্তিতে পড়ছে। আরেকটি বিষয় জানাতে চাই, সড়ক পথেও কিন্তু আমরা ভোগান্তির খবর আসলে জানাতে চাই এবং আমরা খবরে দেখেছি যে সন্ধ্যার পরে লালমনিরহাটের জেলা থেকে প্রায় 2 শতাধিক বাস কিন্তু ছেড়ে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। সেই বাসগুলোতে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। আমরা রয়েছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের যে সকালবেলায় এখানে এসেছি এবং এখানে এসে দেখেছি যে এখান থেকে যে আন্তনগর রেলওয়ে স্টেশন লালমনিরহাট আন্তনগর ট্রেন সহ যে কয়েকটি ট্রেন চলাচল করে সবগুলো ট্রেনের শিডিউলই কিন্তু আসলে বিপর্যয় হয়েছে। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছে যে ঈদের কয়েকদিন আগে থেকেই কিন্তু এই শিডিউল বিপর্যয়ের মোকাবেলা করতে হচ্ছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে, যারা ঢাকা থেকে এসেছিল তারা ভোগান্তিতে পড়েছিল এবং যারা এখন কর্মের টানে ঢাকায় ফিরছে তারাও কিন্তু আসলে এই ভোগান্তিতে পড়ছে। আমরা লালমনিরহাট এক্সপ্রেস সম্পর্কে যদি জানাতে চাই, এই লালমনিরহাট এক্সপ্রেস কিন্তু লালমনিরহাটের দিনের বেলা একমাত্র এক্সপ্রেস যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং এই এক্সপ্রেসে 7 শতাধিক সিট রয়েছে এবং সিটের বাইরেও যেই সিটগুলো বিক্রি হয় আসলে রেলওয়ে স্টেশন থেকে বা অনলাইন থেকে, এর বাইরে প্রায় 2 গুণ থেকে 3 গুণ যাত্রী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনটি ছেড়ে যায়। এছাড়া রাত্রেবেলা কিন্তু লালমনিরহাট থেকে বুড়িমারি এক্সপ্রেস নামের একটি ট্রেন, আন্তনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সেই ট্রেনেও কিন্তু একই ধরনের চিত্র লক্ষ্য করা গেছে। যারা সিট ক্রয় করতে পারেন তারা ছাড়াও কিন্তু এই ট্রেনে উপচে পড়া ভিড় আসলে লক্ষ্য করা যায় যারা ঢাকায় ফিরছে। সব মিলে যদি বলা যায় যে ট্রেনে যারা যাতায়াত করছে এবং বাসে যারা ঢাকায় ফিরছে তারা কিন্তু নানা ধরনের ভোগান্তির মুখে পড়ছে। বাসের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আসলে দাবি করা হচ্ছে বাস কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং স্টেশনের ক্ষেত্রে রেলওয়ে স্টেশনের ক্ষেত্রে কিন্তু ট্রেনের যে শিডিউল বিপর্যয় ঘটছে সেটির কারণে সাধারণ মানুষজন কিন্তু ভোগান্তিতে পড়ছে। তবুও কিন্তু কর্মের টানে ঢাকায় সহ দেশের বিভিন্ন স্থানের কর্মসংস্থানের জন্য মানুষজন ছুটি শেষে ফিরতে শুরু করেছে। এই ছিল লালমনিরহাটের সড়ক পথ থেকে ঢাকায় ফেরার সর্বশেষ খবর। অতসী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ঈদের ফিরতি যাত্রার খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ঈদ ছুটির পর শুরু হলো অফিস। দেখে নেব সচিবালয়ের এই মুহূর্তের চিত্র। যুক্ত আছেন সহকর্মী ঝর্ণা রায়। ঝর্ণা, সচিবালয়ে রয়েছেন আপনি। প্রথম কর্মদিবস ঈদের পরে কেমন দেখছেন এবং উপস্থিতির হার কেমন জানাবেন? আসলে 7 দিন পরে সচিবালয়ের আজকে অফিস খুলেছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। সকাল 9টা থেকেই সচিবালয়ে কর্মকর্তারা আসেন এবং সকাল 9টায় আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উনি আমাদের সাথে কথা বলেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন নিজ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এবং প্রত্যেকটা দপ্তরেই দেখা গেছে যে সেই পুরনো অর্থাৎ চিরচেনা রূপ যেটাকে বলে, সবাই সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তবে সচিবালয় এই যে বিশাল কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি কিন্তু দর্শনার্থীদেরও একটা অংশ প্রতিদিন আসে। যেহেতু অনেকদিন পরে সচিবালয় খুলেছে, সেখানে দর্শনার্থীদের সংখ্যা এখনো ওরকম করে আসেনি, বাড়েনি এবং অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীরা আবার বাড়তিও ছুটি নিয়েছেন। সেই সব কর্মকর্তা কর্মচারীরাও এখনো কাজে যোগ দেননি। তবে যারা কাজে যোগ দিয়েছেন তাদের বেশিরভাগ সময়টাই কেটেছেন সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে। আজকে অফিস করেছেন তথ্যমন্ত্রী
প্রতিমন্ত্রী এবং অফিস করেছেন বাণিজ্য মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অফিসে আসবেন, কথা রয়েছে। অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীরাও অফিস করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং ঈদের এই যে দিনটা প্রথম ঈদের পরে যে প্রথম অফিস খুলেছে, পুরো সময়টাই কে কিভাবে বাড়িতে কাটিয়েছেন সেই আলোচনার মধ্য দিয়েই দিনটি পার করছেন। আমার কাছে এ পর্যন্তই। ঝর্ণা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী ঝর্ণা রায়। ঈদের পরে প্রথম কর্মদিবস সচিবালয়, সে বিষয়ে জানাচ্ছিলেন তিনি। দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টিকারী শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার শুরু হচ্ছে আজ। সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে মহানগর দায়রা জজ কোর্টের হাজতখানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের একটু পরেই এজলাসে তোলা হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিচারিক কার্যক্রম। দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ সম্পর্কে জানাতে এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। যুক্ত হচ্ছি হিমেল, বিচার কাজ কি শুরু হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত আসামিকে এজলাসে ওঠানো হয়নি, তবে আমরা জানতে পেরেছি আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে কিন্তু রাখা হয়েছে। আপনি জানেন যে গত 19শে মে যে ঘটনাটি ঘটে, অর্থাৎ রামিসা হত্যাকাণ্ডের দর্শন এবং তারপর হত্যাকাণ্ডের যে নৃশংস ঘটনা, সেই ঘটনার আজ কিন্তু প্রথম আনুষ্ঠানিকভাবে শুনানি হতে যাচ্ছে। যেটি জানানো হয়েছে যে চার্জশিট যেটি দাখিল করা হয়েছে সেটি আদালত গ্রহণ করেছে এবং সেই গঠনের মধ্য দিয়ে, অর্থাৎ চার্জশিট গঠনের মধ্য দিয়েই কিন্তু আজ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি, এই মামলায় অর্থাৎ রামিসা হত্যাকাণ্ডের মামলায় 18 জন আসামি রয়েছে এবং তারা 18 জন সাক্ষ্য রয়েছে। এই সাক্ষ্য গ্রহণের কাজও কিন্তু আজ শুরু হতে পারে। যেটি বলা হচ্ছে যে রামিসার পরিবারের পক্ষ থেকে কিন্তু তার বাবা মামলা দায়ের করে, তার বাবা থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা এবং আশেপাশের প্রতিবেশীরাও কিন্তু আসলে এই সাক্ষী দিবেন। এবং আজ যেটি বলা হয়েছে যে প্রথমবারের মতো তোলা হচ্ছে এবং চার্জশিটের গঠনের মধ্য দিয়ে আসলে শুনানি শুরু হবে এবং সেই সাথে সাক্ষ্য গ্রহণও কিন্তু শুরু হতে পারে এবং সেটি আসলে শুনানি শেষ হলে আসলে বোঝা যাবে। এই মুহূর্তে এখনো কিন্তু প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী কিন্তু হাজতখানায় রয়েছে। অন্যদিকে গতকাল কিন্তু আইনমন্ত্রী বলেছেন যে যথেষ্ট প্রমাণাদি রয়েছে এবং প্রধান আসামির যে জবানবন্দি সেটিও কিন্তু নেওয়া হয়েছে। সব মিলে আসলে দ্রুত সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তেমনটাই কিন্তু আশা করছেন আইনমন্ত্রী। যেটি বলেছেন যে আসলে আসামি যাদেরকে করা হয়েছে এবং যারা বাদী রয়েছে তাদের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে আসলে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং এখন কিন্তু আসলে এই বিচার প্রক্রিয়া শুরু হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে এই মামলাটি সম্পন্ন হবে। যেটি বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে আসলে এই মামলা নিষ্পত্তি করা হবে। প্রধান যে আসামি রয়েছে এবং তার সহযোগী রয়েছে সোহেল রানা এবং তার স্ত্রী যে রয়েছে, তাদের এই মামলা নিষ্পত্তি কিন্তু 1 মাসের মধ্যেই করা হবে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি, আদালত প্রাঙ্গণে কিন্তু বেশ কয়েকটি নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে, যথেষ্ট পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। এছাড়াও কিন্তু অন্যান্য নিরাপত্তা কর্মীরা কিন্তু কাজ করছেন। সব মিলিয়ে এখনো কিন্তু আসামিকে এজলাসে তোলা হয়নি, তবে 10:30 নাগাদ কিন্তু আসামিকে তোলা যেতে পারে, তেমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আসলে এই যে রামিসার হত্যাকাণ্ড, অর্থাৎ নৃশংস হত্যাকাণ্ড, দর্শন এবং তারপর তাকে হত্যা করা, এই বিষয়ে আসলে সরকার প্রথম থেকেই আসলে যথেষ্ট অনড় ছিল এবং সেইটি কিন্তু প্রতিফলিত হচ্ছে। আজ প্রথম কিন্তু শুনানি হতে যাচ্ছে এবং শুনানি শেষে আসলে বলা যাবে সাক্ষ্য গ্রহণ কয়জনে নেওয়া হয়েছে এবং এই যে বিচারিক প্রক্রিয়া এটা কতদিনের মধ্যে সম্পন্ন হবে এবং কিভাবে আসলে তারা সম্পন্ন হবে। রাজধানীর দায়রা আদালত থেকে রামিসা হত্যাকাণ্ডের এই ছিল সর্বশেষ। হিমেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হচ্ছে আজ, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 24 ঘন্টায় হাম জটিলতায় সিলেট ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরো 2 জন প্রাণ হারায়। রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে আরো 38 জন। বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে 102 জন, আর এই মৌসুমে মৃত্যু হয়েছে 44 জনের। দেশে হামে আক্রান্ত মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে বলে জানিয়েছেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সকালে সচিবালয়ে তিনি তথ্য জানান। বলেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ হামের প্রকোপ উল্লেখযোগ্য হারে কমে আসবে। দেশজুড়ে হামের টিকার কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান এবং নির্ধারিত সময় শিশুদের ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেন। একই সাথে দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের নতুন পদক্ষেপের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে এবং স্থানীয় পর্যায়ে তদারকি বাড়াতে প্রতিটি উপজেলায় একজন করে বিশেষ স্বাস্থ্য কর্মকর্তা পাঠানো হচ্ছে। বৃদ্ধি হবে ভেবেছিলাম, আলহামদুলিল্লাহ ওরকম কিছু হয়নি। মৃত্যু তো অনেকই কমে এসেছে, বাট হামটা এখনো কোনো সময় 1000-এর নিচে, কোনো সময় 1000-এর উপরে একটু যাচ্ছে। আমরা লাস্ট ডোজটা 15 থেকে 20 তারিখ গত মাসে যেটা দিয়েছি, এটা 1 মাস লাগে ইমিউনিটি গ্রো করতে, মানে বাচ্চাদের রেসিস্ট্যান্ট গ্রো করতে, তো অ্যান্টিবডি গ্রো করতে। তো আশা করি আমরা এই সপ্তাহের শেষ দিক নাগাদ কমে যাবে। দর্শক, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান যোগ ত্যাগকে কেন্দ্র করে মতিঝিলে বিক্ষোভ করছে গ্রাহকরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলভি রাহান। আমরা যুক্ত হচ্ছি। আলভি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? কি পরিস্থিতি সেখানে জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে রয়েছি ইসলামী ব্যাংকের সামনে, যেখানে কিন্তু গ্রাহকেরা আজকে মানববন্ধন করছে। নতুন যেই তাদের এখানকার কর্মচারী নিয়োগ দিয়েছেন, তাদের সেটাকে ঘিরেই কিন্তু তারা এখানে আজকে মানববন্ধন করতে এসেছিলেন। সেই মানববন্ধনকে ঘিরেই কিন্তু পুলিশের সাথে তাদের কিছুটা পরিমাণে তাদের কিন্তু পুলিশের সাথে যেই ধাওয়া পাল্টা ধাওয়া, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগেই। সেটা এখন কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে সেখানে গ্রাহকদের দাবি, তাদের যেই এস আলম গ্রুপের যেই কর্মকর্তা বা কর্মচারী, তাদের একজনকে নিয়োগ দেওয়ার ফলে কিন্তু তাদের এমনটা অভিযোগ। তারা বলছেন যে তাদের টাকার নিরাপত্তা থাকার জন্য নতুন কাউকে, সচেতন কাউকে দেওয়া জরুরি। তবে সেখানে এস আলম গ্রুপের আরেকজনকে নিয়োগ দেওয়ার ফলেই তারা এমনটি মানববন্ধন করতে এসেছেন। তবে এরপরেই কিন্তু পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন তারা। আমরা যদি তাদের সাথে একটু কথা বলি, আসলে আপনাদের এখানের আসার আজকের মূল কারণটি কি ছিল? আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে, আমরা এখানে ইসলামী ব্যাংকে টাকা রাখি, আমরা সকল গ্রাহক। এখন আমাদের টাকা যেন নিরাপত্তা থাকে, ইয়ে থাকে। এস আলম গ্রুপ আগে নিয়োগ দেওয়া হয়েছিল, 80,000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন আবার সেই এস আলম গ্রুপকে নিয়োগ দেওয়া হয়েছে, আজকে জয়েন করার কথা। আমরা চাচ্ছি যে আমাদের গ্রাহক, আমাদের টাকা যাদের উসিলায়, যাদের ইয়ের মাধ্যমে আমাদের টাকা নিরাপদ থাকবে, ইয়ে থাকবে, তাদেরকে নিয়োগ দেওয়া হোক। কিন্তু জোরপূর্বক এই যে এস আলমের যে ওনাকে নিয়োগ দিছে, এখন আমরা এই যে সারা বাংলাদেশের লোক মানে আতঙ্কে আছি, ইয়ে আছে, আমাদের টাকা সেফ থাকবে কিনা। এবার আমাদের টাকা, এরপর এখানে আসার পরে পুলিশের সাথে আপনাদের ধাওয়া পাল্টা দেওয়া হলো কিভাবে? এখানে পুলিশ, আমরা নিরাপদভাবে শান্তিভাবে দাঁড়িয়ে আছি, ইয়ে আছি। পুলিশ উস্কানি ভাবে টিয়ার সেল, ওই যে সাউন্ড গ্যান্ড, ইয়াতে ওগুলো মারতে আসছে, ইয়ে আছে, আমাদের ছত্রমুখ করে দিয়েছে। এটাই আমরা তো কোনো, আপনারা আসলে দেখতে পেলেন যে তাদের যেই এখানকার যে মানববন্ধন ছিল, তারা স্বাভাবিকভাবে তাদের কর্মচারীরা এবং হচ্ছে যারা এখানকার গ্রাহক রয়েছে, তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের সেই স্বাভাবিক মানববন্ধন করতে এসেই কিন্তু পুলিশের সাথে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয় এবং তাদের এই দাবি যে এখানকার যেন সুষ্ঠু একটি পরিবেশ সৃষ্টি করে সরকার, এমনটি কিন্তু তারা দাবি করছেন। এই ছিল আমার কাছে ইসলামী ব্যাংকের সামনে থেকে সর্বশেষ তথ্য। আলভি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইসলামী ব্যাংকের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলভি এবং সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। দেখছেন সংবাদ সকাল। আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি 5 টাকা করে বাড়ানো হয়েছে, তবে অপরিবর্তিত আছে ডিজেলের দাম। রোববার রাতে এক বার্তায় তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য ডিজেল 115 টাকা, অকটেন 145 টাকা, পেট্রোল 140 টাকা এবং কেরোসিন 135 টাকায় পূর্ণ নির্ধারণ করা হলো, যা 1 জুন থেকে কার্যকর হবে। এর আগে গত 30 এপ্রিল সবশেষ দাম বাড়ানো হচ্ছিল। সাধারণত প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে সরকার।
এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। কালো টাকা সাদা করার সুযোগ ফিরছে আগামী বাজেটে। আবাসন খাতে শর্ত সাপেক্ষে এই কালো টাকা বৈধ করার সুযোগ রাখার পরিকল্পনা করছে সরকার। তবে এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকে আয়কর রিটার্নের বিবরণে সম্পদের প্রকৃত মূল্য দেখাতে হবে। অর্থনীতিবিদদের মতে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতির সহায়ক এবং নিয়মিত করদাতাদের জন্য এটি বৈষম্যমূলক। এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হন। দুর্নীতির সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ পায় বলে মত বিশ্লেষকদের। আরাফাত ইসলামের রিপোর্ট। আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে সরকার একদিকে যেমন বিনিয়োগ ও অর্থনীতিতে গতি ফেরানোর চেষ্টা করছে, অন্যদিকে রাজস্ব সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের চাপ ও দুর্বল আর্থিক খাতের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এমন বাস্তবতায় আবারও অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ রাখতে চাইছে সরকার, যা ব্যবহৃত হবে আবাসন খাতের বিনিয়োগে। মূলত আবাসন খাতের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই এই সুবিধা পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। তাদের যুক্তি, কালো টাকা বিনিয়োগের সুযোগ দিলে আবাসন খাতে স্থবিরতা কাটবে, সংশ্লিষ্ট শতাধিক শিল্পে আসবে নতুন গতিও। দেশ স্বাধীনের পর থেকেই সব সরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। এনবিআরের হিসাব অনুযায়ী দেশে এ পর্যন্ত সর্বমোট প্রায় ৪৭,০০০ কোটি টাকারও বেশি কালো টাকা সাদা হয়েছে। এর মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2020-21 অর্থবছরে দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ 11,839 জন ব্যক্তি প্রায় 20,500 কোটি টাকা কালো টাকা সাদা করেছিলেন। অন্যদিকে 111-এর সময় 2007 থেকে 9 সাল পর্যন্ত পরপর 2 অর্থবছরে 9,683 কোটি টাকা সাদা করা হয়েছিল। যদিও গত অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের সুযোগ রাখা হলে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত তা বাতিল হয়। শুধু গত বছরই সেটা বাতিল। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, নানা সময়ে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ খুব বেশি সুফল দেয়নি। যেই উদ্দেশ্যে সুযোগগুলি দেওয়া হয়েছিল যে এর ফলে বিনিয়োগ বাড়বে এবং রাজস্ব আদায় বাড়বে, 2-1 বছর বাদ দিয়ে অন্যান্য স্বাধীনতার পর থেকেই আমরা যে এই স্কিমটা, এটা থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। বরং সৎ করদাতারা একদিকে তো ডিসক্রিমিনেশন হয়েছে, অন্যদিকে সৎ পথে থাকাটাও নিরুৎসাহিত হয়েছে। পাশাপাশি এ ধরনের সুযোগ অনেক ক্ষেত্রেই দুর্নীতির সুযোগ তৈরি করে বলেও জানান এ অর্থনীতিবিদ। এটা তো ধরেন একটা অনৈতিক চর্চাকে, কালো চর্চাকে সাদা করার একটা সুযোগ, কাজে সেটা তো একটা সিগন্যাল দেয়। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। ওখানে এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। লোকসানের সংখ্যায় সম্ভাবনাময় চামড়া শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। বাড়তি খরচ, কাঙ্ক্ষিত দাম না পাওয়া, মধ্যস্থতাভোগীদের দৌড়াতে হতাশ হয়ে পড়েছেন তারা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক ঋণ নির্ভরতায় খাতে বিপর্যয় নেমে আসছে। আলভি রায়হানের রিপোর্টে বিস্তারিত। চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। দেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে এই শিল্প থেকে। কিন্তু একদিকে বাড়তি খরচ, অন্যদিকে ঠিকমতো সংরক্ষণ করতে না পারায় ভালো দাম পাচ্ছেন না চামড়া ব্যবসায়ীরা। খাত সংশ্লিষ্টরা বলছেন, ধাপে ধাপে হাত বদল হওয়ায় চামড়ার লাভের সিংহভাগ চলে যাচ্ছে মধ্যস্থভোগীদের হাতে। আর খরচ বেড়ে লোকসানের সংখ্যায় চামড়া শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক ট্যানারি মালিক। এখানে কিন্তু 2-3টা হাত বদল হয়ে আপনার চামড়াটা কিন্তু আপনার আমাদের হাতে আসে। এখানে কিন্তু একটা মুনাফা কিন্তু মধ্যস্বত্বভোগীরা আপনার ভোগ করে। চামড়ার সরকারি দাম নির্ধারণ করার সাথে দ্বিমত পোষণ করে বিশ্লেষকরা বলেন, কাঁচা পণ্যের দাম উন্মুক্ত থাকা উচিত। শক্ত পদক্ষেপ লাগবে। ওনারা শুধু ঈদের দিন বা ঈদের আগের দিন বা 1 মাস 15 দিন পরে এটা নিয়ে আলোচনা করে সুফল পাওয়া যাবে না। এটা নিয়ে একটা লং টার্ম প্রসেস দিতে হবে আর কি, যে আমরা আগামী বছর কি করব। এবছর যে একটা ধাক্কা খেলাম আমরা, অনেকে চামড়া ফেলে দিয়েছেন, চামড়া পুঁতে ফেলছে, সঠিক দাম পায়নি। চামড়াতে লবণ লাগানোর জায়গাটা জানি না আমরা, সরকার কিছু লবণ দিয়েছে বিনা পয়সায়, ওটা একটা ভুল পদক্ষেপ। কারণ আপনাকে আমি শুধু লবণ দিলে হবে না, সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই টেকনিকটাও কিন্তু জনগণকে বোঝাতে হবে। দেশের গুরুত্বপূর্ণ এই রপ্তানি খাতটিকে রাখতে প্রণোদনা সহ সরকারকে সুনিশ্চিত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন এই বিশ্লেষক। এটা একটা লং টার্ম কি বলবো, ব্যাংক ঋণ ভিত্তিক
প্রোডাকশনের কুফল। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল।